স্বাস্থ্য খাতে আবারও দুর্নীতি। কার্যাদেশ ছাড়াই সিএমএসটি পরিচালকের পছন্দের প্রতিষ্ঠান থেকে কেনা হলো কোটি টাকার সুরক্ষা সামগ্রী। করোনা মোকাবিলার পরিবর্তে স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা বিশেষজ্ঞদের। ওদের অতীত রেকর্ড তো ভালো না, ভবিষ্যতেও যদি এরকম নিম্নমানের জিনিসগুলো আছে ঠিক একইভাবে এগুলো দৃশ্যমান না, সরাসরি আপনি বুঝতে পারবেন না, কিন্তু এতে জীবন হানি হচ্ছে, জীবন রিস্কে যাচ্ছে। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের ছুটি শেষে ফিরতে যাত্রার দ্বিতীয় দিনেও ঘাট এলাকায় ঢাকামুখো মানুষের চাপ। ফেরিঘাটে উপচে পড়া ভিড়, পথে পথে ভোগান্তির অভিযোগ। বেগম জিয়াকে পোস্ট কোভিড জটিলতার চিকিৎসা দেয়া হচ্ছে। শারীরিক অবস্থা পর্যালোচনা করছে 10 সদস্যের মেডিকেল বোর্ড। চিকিৎসক জানালেন এটি দীর্ঘমেয়াদী চিকিৎসা। বাইডেনের দাওয়াত প্রত্যাখ্যান মুসলিম বিশ্বের। কোনো রকম কার্যাদেশ, ব্যাংক গ্যারান্টি ও চুক্তি ছাড়াই করোনা পরীক্ষার 1 লাখ আরটি-পিসিআর কিট সহ 9 কোটি টাকার করোনা সুরক্ষা সামগ্রী কেনার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ঔষধাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নিজের পছন্দের নাম সর্বস্ব মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে এসব সামগ্রী কিনেছেন সিএমএসটি পরিচালক। সদ্য লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে করোনা পরীক্ষার কিটের মতো স্পর্শকাতর মেডিকেল সামগ্রী কেনাকে ঝুঁকিপূর্ণ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শাকির আহমেদের রিপোর্ট। দেশের সরকারি হাসপাতালগুলোর জন্য চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা করে কেন্দ্রীয় ঔষধাগার সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো সিএমএসডি। গত বছর আলোচনায় আসে এই প্রতিষ্ঠানটির ব্যাপক দুর্নীতি। শেরিশ কাটতে না কাটতেই প্রতিষ্ঠানটির পরিচালক আবু হেনা মোর্শেদজামান কার্যাদেশ ও ব্যাংক গ্যারান্টি ছাড়াই করোনা পরীক্ষার 1 লাখ আরটি-পিসিআর কিট সহ মোট 9 কোটি টাকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কিনেছেন নিজের পছন্দের প্রতিষ্ঠানের কাছ থেকে। অভিযোগ আছে সদ্য লাইসেন্সপ্রাপ্ত জিএস বায়োটেকের করোনার কিটের রিএজেন্ট নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতাই নেই। অভিযোগের সত্যতা যাচাইয়ে নারায়ণগঞ্জে সময় সংবাদ। সিএমএসডিতে প্রদত্ত জিএস বায়োটেকের ঠিকানা ধরে নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারিতে এসে দেখা যায় জিএস মূলত একটি গার্মেন্টস প্রতিষ্ঠান। সিএমএসডি পরিচালকের সঙ্গে সুসম্পর্ককে কাজে লাগিয়ে এই গার্মেন্টস প্রতিষ্ঠানটি করোনা পরীক্ষার কিট সহ স্পর্শকাতর মেডিকেল সুরক্ষা সামগ্রী সরবরাহ করছে। জিএস বায়োটেক কোনটা? জিএস বায়োটেক আমরা জানি না। আচ্ছা, এটা হলো জিএস গার্মেন্টস লিমিটেড। আচ্ছা, সৈকত সাহেবকে? সৈকত সাহেব এই গার্মেন্টসের এমডি। কিট আমদানির অনাপত্তিপত্র চীনের সানশিউর কোম্পানির নামে, তাদের কাছ থেকে না এনে হংকংয়ের জাইলি ইন্ডাস্ট্রি কোম্পানি নামে তৃতীয় পক্ষের কাছ থেকে এগুলো দেশে আনা হয়েছে। কেনাকাটায় অনিয়মের বিষয়ে জানতে সিএমএসডিতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মিটিং থাকার অজুহাত দিয়ে পরিচালক কথা বলতে রাজি হননি। আমরা একটু পরিচালক সাহেবের সাথে একটু কথা বলবো। প্রথমবার তো আপনাদের সাক্ষাৎকারের কথা বলছি, দ্বিতীয়বার আবার কি বলছেন উনি? নিষেধ করছেন, কর্তৃপক্ষ পারমিশন দিলে যেতে পারবে। তবে সিএমএসডি উপপরিচালক ডাক্তার তৌহিদ আহমদ বলছেন এসব কিট সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হয়ে থাকতে পারে। অভিজ্ঞতাহীন এসব প্রতিষ্ঠান থেকে কিটের মতো স্পর্শকাতর মেডিকেল সামগ্রী ক্রয়কে ঝুঁকিপূর্ণ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমাদের যে কেন্দ্রীয় ঔষধাগার, ওদের অতীত রেকর্ড তো ভালো না, ভবিষ্যতেও যদি এরকম নিম্নমানের জিনিসগুলো আছে ঠিক একইভাবে এগুলো দৃশ্যমান না, সরাসরি আপনি বুঝতে পারবেন না, কিন্তু এতে জীবন হানি হচ্ছে, জীবন রিস্কে যাচ্ছে। অভিযোগ আছে ক্রয় কমিটি থেকে শুরু করে মূল্য যাচাই কমিটিতে রয়েছে একটি চক্র, যারা সবাই সিএমএসডি পরিচালক আবু হেনা মোর্শেদজামানের ঘনিষ্ঠ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে বাংলা বাজার শিমুলিয়া নৌরোড দিয়ে রাজধানীতে ছুটছেন দক্ষিণাঞ্চলের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাদারীপুরের বাংলা বাজার ফেরিঘাটে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সঞ্জয়।
সেটা আপনাকে সর্বপ্রথম একটু বলে রাখি যে শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের বাংলা বাজার উদ্দেশ্যে অল্প সময় আগে শাহপরান নামের একটি ফেরি আসছে। সেখানে যানবাহন ছিল মাত্র 12 থেকে 13টি। এছাড়া হাজার হাজার যাত্রী রাজধানী ঢাকা থেকে তারা এখানে ছুটে আসছেন। অপরদিকে এই মুহূর্তে শাহ মাকদুম নামে অপর একটি ফেরি লোড করা হয়ে গেছে যানবাহন এবং যাত্রী। সেই ফেরিটি বাংলা বাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ফেরিতে হাজার হাজার যাত্রী উঠেছেন। তারা বারবার যে অভিযোগটা আসছে যে যেহেতু গণপরিবহন এবং লঞ্চ বন্ধ, পথে পথে ভোগান্তি এবং অতিরিক্ত ভাড়া দিয়েই তারা এই ঘাটে আসছেন এবং পরবর্তীতে এই নৌরুট ব্যবহার করে রাজধানীতে ঢাকায় যাচ্ছেন। তারা দাবি করেছেন যে সরকারের কাছে দ্রুত লঞ্চ এবং গণপরিবহন চালু করে দেওয়া হোক, তাহলে হয়তো ফিরতি পথে ভোগান্তির পরিমাণ অনেকটাই কমে যাবে। আর এছাড়া আপনাকে একটু বিষয় বলে রাখি যে এই নৌরুটটি হচ্ছে 7.5 কিলোমিটারের। এখানে ফেরিতে যাতায়াত এবং ওঠা নামা সহ প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। প্রচন্ড গরম এবং রোদে মানুষের অনেকটা কষ্ট হয় বলে, দুর্ভোগ হয় বলে তারা অভিযোগ করেছেন। যেহেতু ফেরিতে দাঁড়ানো ছাড়া বসার তেমন একটা সুযোগ হয় না, হাজার হাজার মানুষ এখানে যাতায়াত করে থাকেন, ফলে যাত্রীদের গাদাগাদি, একদিকে প্রচন্ড গরম আর অন্যদিকে করোনার ঝুঁকি, সবকিছু মিলিয়ে কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এই নৌরুটে চলাচলকারী যাত্রীরা। তারা দাবি করেছেন যে দ্রুত লঞ্চ এবং গণপরিবহন বন্ধ যেহেতু রয়েছে এটা চালু করা হোক, তাহলে তাদের যাতায়াতের দুর্ভোগটা কমে যাবে। আপনাকে আরেকটু বিষয় বলে রাখি যে এই নৌরুটে বর্তমানে 16টি ফেরি চলাচল করছে। 14টি ফেরি চললেও 2টি ফেরি ঈদে যে অতিরিক্ত যাত্রীর যাতায়াত, এই জন্য 2টি ফেরি যোগ করে 16টি ফেরি চলছে। অর্থাৎ ঘাটে সব সময় ফেরি থাকছে, যাত্রীরা আসার সাথে সাথে ফেরিতে উঠতে পারছেন। এখানে সিরিয়াল দিয়ে যে দাঁড়িয়ে থাকার যে বিষয়টি সেটি কিন্তু নেই। যাত্রীরা আসা মাত্রই কিন্তু তারা ফেরিতে উঠতে পারতেছেন, ফলে ঘাটে এসে যে অপেক্ষা করার কোনো সুযোগ নেই। এছাড়া এই মুহূর্তে যদি বলি আপনাকে, বাংলা বাজার ঘাটের 4টি পল্টন রয়েছে, সেই 4টি পল্টনের পাশে কোথাও কিন্তু অপেক্ষমান কোনো যানবাহন নেই। ব্যক্তিগত যে গাড়ির সংখ্যা থাকে, পণ্যবাহী ট্রাকের সংখ্যা, সেই সংখ্যাগুলো কিন্তু একেবারে খুবই কম, নেই বললেই চলে। দক্ষিণ অঞ্চলের যাত্রীরা এই বাংলা বাজার ঘাটে আসছেন এবং ফেরিতে উঠছেন এবং নির্বিঘ্নে পারাপার করছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে বেলা বাড়ার সাথে সাথে বাংলা বাজার ঘাটে ফেরিঘাটে ব্যস্ততা বেড়ে গেছে। তো এই ছিল আমার কাছে ঈদ যাত্রা, ইচ্ছে যে মানুষ রাজধানীতে যাচ্ছে তার সর্বশেষ। শ্রেয়া, বাংলা বাজার ফেরিঘাট থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম প্রতিদিন পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড। রোববার বিকেলে 10 সদস্যের মেডিকেল বোর্ড বৈঠক করেন। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, সিসিইউতে বেগম জিয়াকে পোস্ট কোভিড জটিলতার চিকিৎসা দেওয়া হচ্ছে। পোস্ট কোভিড জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম প্রতিদিন পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড। রোববার বিকেলেও 10 সদস্যের মেডিকেল বোর্ড বৈঠক করে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেছেন বলে জানিয়েছেন অধ্যাপক AZM জাহিদ হোসেন। ম্যাডামের মেডিকেল বোর্ড তো এটা তো রেগুলার বোর্ড, তো তারা পরীক্ষা করে আসে, দেখে, আজকে পরীক্ষা করতে আছে। বেগম জিয়ার চিকিৎসা কোন পর্যায়ে জানতে চাইলে মেডিকেল বোর্ডের এই সদস্য জানান, এটি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা। পোস্ট করোনা সিনড্রোম, এটা তো মনে করেন কত মানুষের কত লম্বা সময়, এখন এই বয়সে করোনা পরবর্তীতে মানুষের শারীরিক অবস্থা সব প্রেডিকশন করা, এটা করা তো রিয়েলি টাফ। কাজে বোর্ডের মেম্বাররা মানে প্রিভেন্টিভ ভাবে পরীক্ষা করে দেখেন এবং সমস্ত ইনভেস্টিগেশন তো তার প্রতিদিনই হচ্ছে। গত 14 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর 27 এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। গত 3 মে হঠাৎ শ্বাসকষ্ট হলে চিকিৎসকরা তাকে সিসিইউতে স্থানান্তর করেন। পোস্ট কোভিড জটিলতা ছাড়াও বেগম জিয়া পুরনো রোগ, আর্থারাইটিস, ডায়াবেটিকের পাশাপাশি হৃদযন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনে দুর্নীতির 2 মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম জিয়াকে গত বছরের 25 মার্চ মানবিক বিবেচনায় শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি দেয় সরকার। তখন থেকে তিনি গুলশানে নিজের বাসা ফিরোজায় একরকম কোয়ারেন্টিনের মধ্যে ছিলেন। তার সঙ্গে বাইরের কারো যোগাযোগ ছিল সীমিত। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে, কয়েকদিন পরই বাজারে আসছে দিনাজপুরের সুস্বাদু লিচু। গরমে কাঙ্ক্ষিত ফলন না হওয়ায় আর্থিক ক্ষতির শঙ্কা বাগান মালিক ও ব্যবসায়ীদের। ৭৫-এর নৃশংস হত্যাকাণ্ডের পর পাল্টে গিয়েছিল বাংলাদেশ রাষ্ট্রের গতি প্রকৃতি। চরম বিপর্যস্ত ওই সময়ে সব বাধা উপেক্ষা করে 4 দশক আগে আজকের এই দিনেই পিতৃহারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিরেছিলেন দেশের মাটিতে। তার 40তম স্বদেশ প্রত্যাবর্তন বার্ষিকীতে এসে রাজনীতির মাঠের সহকর্মীরা বলছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনে পুনর্জন্ম পেয়েছিল বাংলাদেশ। আর বিশ্লেষকরা জানাচ্ছেন, তিনি না ফিরলে স্বাধীনতার সুফল পেত না দেশ। আরও জানাচ্ছেন দেবাশিস রায়। স্বজনহারা শেখ হাসিনা যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য তৎকালীন সেনাশাসক প্রতিরোধ কমিটি গড়েও ঠেকাতে পারেননি। জাতির পিতার উত্তরাধিকার হয়ে মাত্র 34 বছর বয়সে দলের সভাপতির হাল ধরে 1981 সালের 17ই মে দেশের মাটিতে ফিরে এসেছিলেন শেখ হাসিনা। গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। জিয়া রহমান প্রকাশ্যে ডিক্লারেশন দিয়েছিলেন, আই শ্যাল মেক ডিফিকাল্ট পলিটিক্স ফর দি পলিটিশিয়ান। এমনি একটি পরিস্থিতির মধ্য দিয়ে যখন দল ভাঙার রাজনীতি চরমে, শেখ হাসিনা 17ই মে দেশে এসেছিলেন। শেখ হাসিনা না ফিরলে আওয়ামী লীগ টিকত কিনা সন্দেহ আছে। দেশের ক্ষেত্রে একটি বাঁকবদল ঘটিয়েছেন। তার হাতে পতাকা তুলে দিয়েছিলাম বলে আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে তিনি মর্যাদাশালী একটি রাষ্ট্রে রূপান্তরিত করেছিলেন। পথভ্রষ্ট একটি দেশকে বিশ্ব দরবারে সমাদৃত করার চ্যালেঞ্জে শেখ হাসিনার নেতৃত্ব ইতিহাসে সফলতার নতুন অধ্যায় গড়ে দিয়েছে বলেও মত দিচ্ছেন এই ইতিহাসবিদ। তিনি অতীত বর্তমানকে সামলিয়েছেন যেভাবেই হোক, ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও, কিন্তু আগামীর পথটি তিনি তৈরি করে দিয়ে যাবেন। সে পথ তৈরির ব্যাপারটি কিন্তু এখনো দৃশ্যমান হয়নি। দীর্ঘ চলার পথে কাঁটা মোকাবেলা করা শেখ হাসিনাকে বারবার মুখোমুখি হতে হয়েছে মৃত্যুর। শত বিরোধিতা সত্ত্বেও আজকের উন্নয়নশীল বাংলাদেশ একদিন সমৃদ্ধ হবার স্বপ্ন দেখছে শুধু একজন শেখ হাসিনার জন্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায়। অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনে নিরস্ত্র সাধারণ মানুষের উপর দখলদার ইসরায়েলের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও নির্বিচারে বোমা হামলা ও গণহত্যা আগ্রাসনের প্রতিবাদে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা হোয়াইট চ্যাপেলের আলতাবালি পার্কে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে শত শত বাংলাদেশি এতে অংশ নেয়, যাদের অধিকাংশই ছিল তরুণ। মানবতা বিরোধী এই হামলা ও আগ্রাসন বন্ধের জন্য সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। Fighting with Allah, those who fight you. Do we have armies? Yes. Do we have soldiers? Yes. Do we have tanks? The Muslims on the last day of Ramadan rose on their feet and filled the streets and addressed the calls. বিক্ষোভে অংশ নেওয়া বাংলাদেশিরা ফিলিস্তিনি নিরস্ত্র সাধারণ মানুষের পক্ষে নানা ফেস্টুন ব্যানার নিয়ে আলতাবালি পার্কে অবস্থান নেন। টানা 2 ঘন্টা ব্যাপী এই বিক্ষোভে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার তীব্র সমালোচনা করেন। প্যালেস্টাইনি মুসলমান ভাই বোনরা যেভাবে আজকে 73 ইয়ার্স অপ্রেস হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তাদের নিজের ভূমি থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। গত কয়েকদিন আগে প্রায় 160 থেকে 70 জন মানুষকে হত্যা করেছে। এই বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলছি। হামলার বিপক্ষে সর্বোত্তম প্রতিবাদ করার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে একতাবদ্ধ হয়েছি ফিলিস্তিনের দাবিতে। আমরা এখানে একতাবদ্ধ হয়েছি মসজিদুল আকসাকে মুক্ত করার দাবিতে। আগামী শনিবার লন্ডনে আবারও ইসরায়েলি দূতাবাস ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। প্রায় 5 লাখ মানুষ এই বিক্ষোভে অংশ নেবে বলে জানান আয়োজকরা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ঈদের পর ফিরতি যাত্রার দ্বিতীয় দিনে পাটুরিয়া, দৌলতদিয়া, নৌরুট দিয়েও কর্মস্থল ঢাকায় ফিরছেন বহু মানুষ। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, শ্রেয়া, পাটুরিয়া দৌলতদিয়া নোটে কিন্তু এই মুহূর্তে অর্থাৎ একদম 8:45 থেকে কিন্তু মানুষের ঢল পড়েছে। এটা আসলে বলতে পারি যে কয়টি ফেরিতে এরপরে এসেছে প্রত্যেকটি ফেরিতে কিন্তু উপচে পড়া না, শুধু ঢল ছিল। তো সর্বশেষ যে ফেরিটা পাটুরিয়ার 4 নম্বর ঘাটে এসে নোঙর করেছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, সেইটার ভিতরে কিন্তু আসলে কানায় কানায় পূর্ণ ছিল। তো সেক্ষেত্রে কিন্তু একটা গাদাগাদিতে সামাজিক দূরত্ব আসলে কিছুই মানা হচ্ছিল না। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা আশঙ্কা নিয়েই, ভাইরাস সংক্রমণের আশঙ্কা নিয়ে এটা আসলে ঘাট পার হচ্ছে এখন কর্মমুখী মানুষ। সেই ক্ষেত্রে আসলে একটা নামে মাত্র 2-1টি ফেরি নিয়ে কিন্তু দৌলতদিয়ার দিকে আসলে যে ভিড় থাকাতে কিন্তু ঘাট কর্তৃপক্ষ ছেড়ে দিচ্ছে ফেরিগুলো। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে মাত্র 4টি ফেরি পাটুরিয়া ঘাট এলাকায় রয়েছে এবং 5 নম্বর এবং 3 নম্বর ঘাটে ফেরি শূন্য হয়ে পড়েছে। তবে এটা আসলে এটা যানবাহন এবং যাত্রী যানবাহন বলতে গেলে এটা আসলে ছোট যানবাহন আর মোটর বাইক ছাড়া আসলে কিছুই নেই। এটা আসলে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে মোট 20টি ফেরি রয়েছে, সবকটি ফেরি চলাচল করছে এবং মানুষের ঢল রয়েছে এই ঘাট এলাকাতে। এই ছিল শ্রেয়া আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। ট্রলার ও স্পিড বোটে মেঘনা তেঁতুলিয়া পাড়ি দিয়ে ঢাকা ও চট্টগ্রামে ফিরছেন ভোলার মানুষ। লঞ্চ চলাচল বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল নদী পাড়ি দিচ্ছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলার ইলিশা ফেরিঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিটন। শ্রেয়া, দ্বীপ জেলা ভোলা থেকে দেশের মূল ভূখণ্ডে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌযান। সর্বাত্মক লকডাউনের কারণে এই নৌযান বন্ধ থাকায় ভোলার যারা ঈদ করতে এসেছেন, ঈদ আনন্দ শেষে এখন সে সমস্ত মানুষ তাদের কর্মস্থলে ফেরার জন্য এই ভোলার ইলিশা ঘাটে ভিড় করেছে। আমরা সকাল থেকে ভোলার ইলিশা ঘাটে রয়েছি। এখান থেকে সকালে বিআইডব্লিউটিসির ফেরি কুসুমতলী বিপুল সংখ্যক যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের মধুচৌধুরীর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া যেটা ঝুঁকি রয়েছে যে ভোলার মেঘনা নদী এই মুহূর্তে ডেঞ্জার জোন, উত্তাল। কালবৈশাখীর ঝড় সহ এই সময় ঝড় বাদল হয়। এই ঝড় বাদলের মৌসুমে অবৈধ ট্রলার মালিকেরা আজ সকাল থেকে আমরা দেখলাম যে এখান থেকে বেশ কয়েকটি ট্রলারে যাত্রীদের ঝুঁকি নিয়ে মেঘনা পাড়ি দিচ্ছে। এমনকি এখান থেকে স্পিড বোট যেগুলো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, সেই স্পিড বোটগুলি ঝুঁকি নিয়ে এখান থেকে যাত্রী পারাপার করছে। এই মুহূর্তে এই ঘাটে এবং ঘাটের আশপাশে বিপুল সংখ্যক যাত্রী এখানে উপস্থিত রয়েছে, যারা চট্টগ্রাম, ঢাকা, সিলেট, কুমিল্লা সহ দেশের মূল ভূখণ্ডে জোরপূর্বক ট্রলারে উঠতে বাধ্য করে। তারা ঘাট থেকে কিছুটা সরে গিয়ে পশ্চিম দিকে একটি মাছঘাট রয়েছে কিছু দূরে, সে মাছঘাটে গিয়ে এখন যাত্রী উঠাচ্ছে। আর ভাড়ার কথা যদি বলি যে এখানে ফেরিতে 70 টাকা সরকারি ভাড়া, এই 70 টাকার ভাড়ার পরিবর্তে 250 থেকে 300 এবং এমনকি 400-500 টাকা পর্যন্ত আদায় করছে এই অবৈধ ট্রলার মালিকেরা। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা যদি বলি, প্রতিদিনই 9টা-10টার পরে পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা এখানে আসলে ঘাট এলাকাটা কিছুটা যদিও অবৈধ ট্রলার মুক্ত থাকে, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যে তারা আবার অদূরে গিয়ে সে তাদের পরিবহন অব্যাহত রেখেছে। তো একদিকে কর্মস্থলে ফিরতে হবে, অন্যদিকে এই দুর্ভোগ, নৌযান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ, এর মধ্য দিয়েই ভোলা থেকে কর্মস্থলে যাত্রীরা ফিরে যাচ্ছেন। তো এ ছিল সেটা আমার কাছে ভোলার ইলিশা ফেরিঘাট থেকে কর্মস্থলে ফেরা যাত্রীর সর্বশেষ খবর। ভোলার ইলিশা ফেরিঘাট থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। কয়েকদিন পরেই গাছ থেকে লিচু নামিয়ে বাজারে তুলবেন দিনাজপুরের বাগান মালিক ব্যবসায়ীরা। বাগানগুলোতে লিচু পরিপক্ক হতে শুরু করেছে। তবে প্রচণ্ড গরমে কাঙ্ক্ষিত ফলন না হওয়ায় আর্থিক ক্ষতির মুখে বাগান মালিক আর আগাম বাগান কেনা লিচু ব্যবসায়ীরা। এই অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা কৃষি বিভাগেরও। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে একটি রিপোর্ট। আপা কই? দিনাজপুরের বাগানগুলোতে মাদ্রাজি, কাঁঠালি, চায়না, চায়না 3 ও বেদানা লিচু পাকতে শুরু করেছে। বৃষ্টির অভাব এবং প্রখর রোদে লিচুর জ্বলে গেছে রং, পরিপুষ্টতা সেভাবে হচ্ছে না। এবার প্রতিকূল আবহাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে লিচুর ফলন।
কাঙ্ক্ষিত ফলন না হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাগান মালিক আর আগাম বাগান কেনা লিচু ব্যবসায়ীরা। এ অবস্থায় ভালো ফলনের আশায় গাছে সেচ এবং ভিটামিন স্প্রে করছেন বাগান মালিক কৃষকরা। ভিটামিন দিচ্ছি গাছে ফলটা একটু মোটা হওয়ার জন্য, আর পাউডার দিচ্ছি যে শীত পড়তেছে রাত্রেবেলা, এই শীতটা ক্ষতি যাতে না করতে পারে এই জন্য। এবার বৃষ্টি না হওয়ার কারণে ফলন এবার কম। কাঙ্ক্ষিত ফলন না হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন বাগান কেনা লিচু ব্যবসায়ীরা। এই লিচুটা দিনাজপুরের চাহিদা মিটিয়েও আমরা বিভিন্ন জেলায় এবং বিদেশে রপ্তানি করতে পারতাম, কিন্তু এবার সেটা আর হচ্ছে না। বাজারজাত যদি না করতে পারি তো একদম বাগান মালিক আমরা যারা আছি একদম পথে বসতে হবে। উদ্ভিদবিদরা বলছেন দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে লিচুর উপরে। লিচুর যে আবহাওয়াগত কারণটি এটি আসলে যদি অব্যাহত থাকে এবং জলবায়ুগত প্রভাব যদি বিস্তার করে তাহলে লিচুর যে ঐতিহ্য আছে সে জায়গাটি আসলে খর্বিত হতে পারে। প্রতিকূল আবহাওয়ার কারণে 30% ফলন কম হবে জানালেন কৃষি বিভাগের কর্মকর্তা। অত্যধিক খরার কারণে যেমন সেটা আকার আকৃতিতে বড় হচ্ছে না এবং তার ফলের যে বর্ণ উজ্জ্বলতা সেটা আসতে দেরি হচ্ছে। জেলার 13 উপজেলায় 5,600 হেক্টর জমির বাগান থেকে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা 45,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। দিনাজপুরের হাটবাজারে নতুন ধান উঠতে শুরু করেছে, তবে সরকারি ক্রয় অভিযান শুরু না হওয়ায় বাজারে ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। এ বিষয়ে জানাতে সদর উপজেলার গোপালগঞ্জ হাটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল, শ্রেয়া, এটি এখানে যে দাঁড়িয়ে আছে গোপালগঞ্জ ধানের হাট। সকাল থেকে এখানে কিন্তু ধান কেনা বেচা জমজমাট। কৃষকরা তাদের উৎপাদিত যে ধান সেটা নিয়ে তারা এই হাটে আসছেন এবং তারা বেচাকেনা করছেন। বিশেষ করে আপনাকে বলতে পারি যে এই হাটে আজকে যে ধানের যে দাম সেটাতে মোটামুটি কৃষকরা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা যেটা বলেছেন যে এখানে 800 থেকে 1000 টাকা পর্যন্ত প্রতি মণ তারা এটা বিক্রি করছেন। ধানের যেটা দাম সেটি হচ্ছে মিনিকেট, শম্পা, সোনামুখী 16 এবং 28 এই ধানগুলো আপনার 1600 থেকে 2000 টাকা পর্যন্ত বস্তা তারা বিক্রি করছে। তবে তারা যেটা বলেছেন যে সরকার ধানের যেটি দাম বাড়িয়েছে 1 টাকা এবং চালের 4 টাকা, এটিতে একটা বৈষম্য দেখা দিয়েছে। বিশেষ করে ধান উৎপাদনের যে খরচ সেটাতে তারা বলছেন যে আরেকটু যদি বেশি দাম তারা পেতেন তাহলে তারা মোটামুটি লাভ হতেন। এবার দিনাজপুরে সরকার যে ধান ক্রয় অভিযান শুরু করছে 28 এপ্রিল থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধান সরকারের ঘরে আসেনি। এখানে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 21,064 মেট্রিক টন, পাশাপাশি চাল ক্রয় এখানে করবেন তারা 91,000 মেট্রিক টন। বলেছেন যে কৃষকের যে অ্যাপসের মাধ্যমে যে তালিকা সেটি প্রস্তুত না হওয়ার কারণে কিন্তু এখন তারা সেভাবে ধান ক্রয় শুরু করেনি। তবে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে দিনাজপুরে অন্যান্য জেলা থেকে ধান কিন্তু আপনার দেরিতে আবাদ হয় এবং কাটা মারাই দেরিতে হয়। এখন পর্যন্ত এখানে ধানের যে কাটা মারাই হয়েছে আপনার 30%, এখনও কিন্তু 70% ধান কিন্তু আপনার জমিতে রয়েছে। কৃষকরা যেটা বারবার যেটা ক্ষোভ প্রকাশ করেন যে প্রতিবারেই তারা কিন্তু ধানের যে ন্যায্য মূল্য সেখান থেকে তারা বঞ্চিত হয়। আর তারা যে বিষয়টি বলেছেন যে সরকার ধান কিনবেন 91,000 মেট্রিক টন, পাশাপাশি এখানে ধানের যেটা দাম সেটা আরও বৃদ্ধি পেলে তারা সন্তুষ্ট হতেন। তো আমার কাছে গোপালগঞ্জ হাট থেকে সর্বশেষ এই ছিল। শ্রেয়া, দিনাজপুরের গোপালগঞ্জ হাট থেকে ধান বেচা কেনার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদের পর ফিরতি যাত্রার দ্বিতীয় দিনেও ঢাকামুখ মানুষের চাপ, ফেরিঘাটে উপচে পড়া ভিড়, সড়কেও বাড়ছে পথে পথে ভোগান্তির অভিযোগ। স্বাস্থ্য খাতে আবারও দুর্নীতি, কার্যাদেশ ছাড়াই সিএমএসটি পরিচালকের পছন্দের প্রতিষ্ঠান থেকে কেনা হলো কোটি টাকার সুরক্ষা সামগ্রী, স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।